এখন আমরা ক্লাস 6 এর যে ফার্স্ট লেসনটা রয়েছে ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, এটা একটু আমরা পড়ছি। লিখেছেন হচ্ছে অলকা শঙ্কর এবং শালীন মুকুন্দম। তো এই একটা হাসির যে আমরা গল্প পড়ব, তো সেটার শুরুই করে দিচ্ছি আমরা। কি রয়েছে একটু দেখ, লেটস রিড, এসব পড়ি আমরা। কি রয়েছে? এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটা বাঘ আটকে পড়ে গেছিলো বা ধরা পড়ে গেছিলো একটা ঝড়ে, অর্থাৎ বাঘটা কোথাও গেছিলো, হঠাৎ ধরে ঝড় উঠে গেছে, সে আটকে পড়ে গেছে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সে গ্রামের পাশাপাশি ঘোরাঘুরি করছিল। কোন টেন্সে রয়েছে আমরা বলেছি? হি হ্যাড ওয়ান্ডার্ড, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হি হ্যাড ওয়ান্ডার্ড, গ্রামের পাশে ঘোরাঘুরি করছিল। কারণ কি? লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাওয়ার জন্য ঘোরাঘুরি করছিল, অর্থাৎ জঙ্গল থেকে প্রায় গ্রামের পাশাপাশি চলে এসেছিল কিছু খাওয়ার জন্য। অন দ্য আউটস্কার্টস অফ দ্য ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। সেই গ্রামের সেই যে প্রান্তভাগ এলাকাতে একজন, আউটস্কার্ট মানে কি না, প্রান্ত দেশে, একটা গ্রামের যে শেষ প্রান্তের দিকে একটা হচ্ছে ইল টেম্পার্ড মানে একটা রাগী বদমেজাজি একটা ভদ্র যে মহিলা, বৃদ্ধ মহিলা, সে বাস করত। বোঝা গেছে? তো এখানে ওটা কোন টেন্সে রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছিস। অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। প্রান্ত দেশে সেখানে একজন, তাহলে এটা এই যে লিভড, এটাই ক্রিয়াপদ পাস্ট ইনডেফিনিটে রয়েছে। আচ্ছা, দ্য টাইগার হার্ডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। সেই বাঘটা যে ধরা পড়ে গেছিল, সে কি করছিল? জড়সড় হয়ে কুঁকড়ে বসেছিল। শেল্টার, ইন শেল্টার, আশ্রয় নিয়েছিল। ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট, সেই যে বৃদ্ধ মহিলাটার কুঁড়ে ঘরের দেওয়ালের পাশে জড়সড় হয়ে বসে সে কিন্তু আশ্রয় নিয়েছিল। আচ্ছা, এরপরে কি হচ্ছে? দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। ওদিন রাত্রে কি হয়েছিল? যে ওই বৃদ্ধ মহিলাটা প্রচুর যেন বিরক্ত অনুভব করছিল। কেন? দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রোফ, অর্থাৎ জল, বৃষ্টির জলটা চুইয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা হয়ে পড়ছিল থ্রু দ্য রুফ, ছাদ থেকে। তাহলে এটা কোন টেন্সে রয়েছে? দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ রয়েছে আর মূল ভার্ব শেষে আইএনজি রয়েছে। তাহলে দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির জল চুঁয়ে চুঁয়ে পড়ছিল ছাদ থেকে। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, সি মাটার্ড এংরিলি, পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তো বিছানা জল পড়ে যাবে, সেই জন্য বিছানাটা যাতে করে ভিজে না যায় তার জন্য সে কি করছিল? বিড়বিড় করে বকতে বকতে সে ধাক্কা দিল বিছানাটাকে। কি বলছিল? যে এই যে বাঁচার কোনো উপায় নেই, এই ড্রিপ ড্রিপ শব্দ থেকে বাঁচার উপায় নেই একেবারে, বা পালানোর উপায় নেই, যে যেখানে যাচ্ছি যেন সাউন্ডটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। রাত্রেবেলা হচ্ছে ব্যাপারটা, রাত্রেবেলা সবাই ঘুমাতে চায়, কিন্তু সেই সময় যখন ছোটোখাটো যে শব্দগুলো যদি আমাদের ডিস্টার্ব করে তো আমরা বিরক্ত হয়ে যাই। তো সেই জন্যই সেই রাগে এই কথাটা বলছি। তো এখানে তোরা দেখতে পাচ্ছিস কোটেশন চিহ্ন রয়েছে, দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। কোটেশনের মধ্যে রয়েছে যে একটা বাক্য, এটা কোন টেন্সে রয়েছে বল দেখি? ইজ রয়েছে আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো এই ধরনের বাক্য, তারপরে কমা রয়ে সি মাটার্ড এংরিলি, এতদূর পর্যন্ত যদি ধরি, এটা একটা কিন্তু ডাইরেক্ট স্পিচের বাক্য, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ কর্তা নিজে যেটা বলেছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। বোঝা গেছে? আমরা যখন পরে যে ন্যারেশন চেঞ্জ শিখবো, প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি, তখন আমরা জানবো কীভাবে করতে হয়। তো আমরা বাক্যগুলো আগে চিনছি। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি? সি সোভ দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগনেস্ট দ্য ওয়াল। সে সোভ করলো, জোরে ধাক্কা দিল। সে বিড়বিড় করতে করতে রাগে বলছে যে বাঁচার উপায় নেই এখানে। তো সে কী করলো? ঘুম থেকে মানে বিছানা থেকে উঠে জোরে ধাক্কা দিল বিছানাটাকে এবং ট্রাঙ্কটাকে দেওয়ালের দিকে সরিয়ে দিল। যে সোজা শুয়েছিল, হয়তো উপর থেকে জল পড়ছিল, সে নেমে জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল দেওয়ালের দিকে। দি ওয়াল শুক, এমন জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে তার যে বিছানাটাকে এবং যে তার যে ট্রাঙ্কটা নিচে ছিল খাটের নিচে, তো দেওয়ালের গায়ে এমন জোরে ধাক্কা লেগেছে দেওয়াল কেঁপে উঠেছে। শুক মানে কি? জোর করে মানে নড়ে উঠেছে। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড। সে জোরে চিৎকার করে বলছে কি? এই ড্রিপ ড্রিপ শব্দটা আমার মানে যে প্রাণ নিয়ে নেবে।
অর্থাৎ আমার জন্য মৃত্যুর কারণ হবে, আমাকে বাঁচতে দেবে না যেন। অর্থাৎ এটা কোন ধরনের বাক্য আমরা দেখি বাক্যটার শেষে যে কোটেশন চিহ্নের ভেতরে যে বাক্যটা রয়েছে এটাকে ডাইরেক্ট স্পিচ বলছি। এর ভেতরে যে বাক্যটা রয়েছে এটা কোন ধরনের বাক্য? এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে সাইন দেখতে পাচ্ছি এক্সক্লামেশন, অর্থাৎ যে একটা অবাক বিস্ময় অত জোরে উদ্বেগ প্রকাশ করছে সে। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. The tiger on the opposite side, সেই ঘরের বাইরের দিকে দেওয়ালে তো বাঘটা জড়সড় হয়ে বসেছিল, সেই বাঘটা এখন ভাবছে দি টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ড, মানে সে ভাবেছিল কি ফেল্ড দ্য শেক, সেও যে দেওয়ালের গায়ে ঠেসে বসেছিল তো দেওয়ালটা যেই কেঁপে উঠেছে সেও কাঁপুনিটা অনুভব করলো, ফেল্ড মানে অনুভব করেছিল, অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং সেও ভয় পেয়ে গেছিল। কি রে দেওয়াল কেঁপে উঠেছে, তখন বাঘটাও যেন ভয় পেয়ে উঠেছে। দ্য ড্রিপ মাস্ট বি এ ভেরি গ্রেটফুল ক্রিয়েচার, সে ভাবছে কি এই ড্রিপ বোধ হয় কোনো ভয়ানক জন্তু হবে বোধ হয়। মাস্ট বি, যে মাস্ট শব্দটা এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, যে ওইটা বোধ হয় কোনো ভয়ানক জন্তু হবে ড্রিপ। হি থট, সে ভাবলো। মেন হোয়াইল, এই সময় কি হয়েছে ইতিমধ্যে, অর্থাৎ সেই সন্ধ্যার সেই রাত্রিতে ঘরে যখন এই ঘটনাটা ঘটছে সেই সময় ভোলেনাথ দ্য পটার, ভোলেনাথ কমা দিয়ে পটার রয়েছে মানে কি এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। ভোলানাথ সম্পর্কে যেটা বলা হচ্ছে এবং কমা দিয়ে কিন্তু লেখা, সেটার ভেতরে কোনো কিন্তু ভাব থাকবে না। ভোলেনাথ দ্য পটার, অর্থাৎ ভোলেনাথ যে কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, সেই দিন রাত্রে বেরিয়েছিল। লুকিং ফর হিজ ডাঙ্কি, তার গাধাটাকে খোঁজার জন্য সেই দিন রাত্রে, ঝড়ের রাত্রে বেরিয়েছিল। ইন দ্য স্টল সাডেনলি হি স অ্যান এনিম্যাল হার্ডল ইন দ্য ডার্ক, হঠাৎ সে দেখলো একটা যে পশু কি হয়েছে হাত পা গুটিয়ে অর্থাৎ জড়সড় হয়ে বসে রয়েছে। ইন দ্য ডার্ক এগনেস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট, সেই যে মহিলাটার কুঁড়ে ঘরটার দেওয়ালে একটা জন্তু জড়সড় হয়ে কুঁকড়ে বসে আছে। এটা সেটা খেয়াল করলো, হচ্ছে কে ভোলেনাথ খেয়াল করলো। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে এই অল ইট বিগ্যান উইথ ড্রিপের ফার্স্ট পোর্শনটা রয়েছে। তো এখান থেকে আমরা নিশ্চয়ই বাক্যগুলো কোন টেন্সে রয়েছে বুঝতে পারছিস। আমাদের সবসময় পড়ার সময় এগুলো খেয়াল রাখতে হবে। তাছাড়া বাক্যগুলো যেখানে প্রিপোজিশনের ব্যবহারটাকে আমরা খেয়াল রাখতে বলবো, যে প্রিপোজিশন কোনগুলো তোরা নিশ্চয়ই শিখেছিস, যে ইন, অন, অ্যাট, ওভার, বিসাইড, বিহাইন্ড, এই সমস্ত যে শব্দগুলোর ব্যবহার কোন জায়গায় কোনটা ব্যবহার বসেছে এটাও আমরা ভালো করে পড়ার সময় খেয়াল রাখবো। তো এটা তোরা ভালো করে পড়ে অ্যাক্টিভিটিটা নিশ্চয়ই করবি। তো এটা আমরা যদি এক্ষুনি আলোচনা করা যাক কিছুটা। তো প্রথম অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে দেখ, ট্রিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এক্ষুনি যেটা আমরা পড়লাম সেখান থেকে কারেক্ট অল্টারনেটিভ বাছতে বলছে, অর্থাৎ সঠিকটাকে বেছে লিখতে হবে। কি বলছে, দি টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ, কার বাড়ির পাশে আশ্রয় নিয়েছিল, অ্যান্ড ওল্ড ওম্যান। সেকেন্ডটা, দি ওল্ড ওম্যান ওয়াজ সফট স্পোকেন, ইল টেম্পার্ড না সাই। তো এগুলো মানে আগে জেনে নিই। সফট স্পোকেন মানে কি মৃদুভাষী, অর্থাৎ ধীর গলায় কথা বলে, ধীরে সুস্থে কথা বলে, না ইল টেম্পার্ড বদমেজাজি, না সাই মানে লাজুক। কি ধরনের, ইল টেম্পার্ড। তৃতীয়টা, দি টাইগার থট ড্রিপ ওয়াজ এ কনস্ট্যান্ট ফলিং অফ রেন, না দ্য নেম অফ এ ম্যান, না এ ক্রিয়েচার, এ ড্রেডফুল ক্রিয়েচার, এটা ভেবেছিল। ভোলেনাথ ওয়াজ এ ফার্মার, এ ওয়েভার, এ পোটার। তো ফার্মার মানে কৃষক, ওয়েভার মানে কি তাঁতি, বনে যে তাঁতি, আর হচ্ছে পটার মানে কি কুমোর। তো এখানটায় হবে নিশ্চয়ই পটার, আমরা পড়লাম। এরপর অ্যাক্টিভিটি 2-তে কি রয়েছে দেখ, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স, যে বাক্যগুলোকে সাজানোর কথা বলেছে, অ্যারেঞ্জ করা, রিঅ্যারেঞ্জ পুনরায় আবার তাদেরকে সাজাতে বলেছে। ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে সাজাতে বলেছে। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন ব্র্যাকেট, এবং সেই কোনটা আগে পড়ে তার বাক্যতে কোনটা আগে হয়েছে, ঘটনা ঘটেছে সেটা আগে পড়ে। তো এইটা করার জন্য আমরা কি বলবো, যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেইটা প্যাসেজে ছোট ছোট করে কোথায় পেয়েছিস ছোট ছোট করে পেন্সিলে দাগ দিন। এইবারে যে দাগটা আগে পড়েছে নিশ্চয়ই সেই ঘটনাটা আগে ঘটেছে, এরকম ভাবে তোরা সেন্সটা পেয়ে যাবি। তো এইরকম ভাবে করে তোরা বল দেখি কিছুটা মনে আছে কিনা কোনটা আগে হবে ঘটনাটা। আগেরটা তো দেওয়া আছে, এই টাইগার ওয়াজ কট ইন স্টর্ম, এটা প্রথম ঘটেছে। তারপরেরটা বল, বাঘটা আশ্রয় নেবে, বাঘটা দি টুক শেল্টার আউটসাইড অ্যান্ড ওল্ড ওম্যানস হাট, তাই তো। তারপরে কি হবে, ইল টেম্পার দ্যাট নাইট, ওই দিন রাত্রে বাঘটা খুবই মানে বৃদ্ধ মহিলাটা খুবই যে ইল টেম্পার ছিল, প্রচুর বদমেজাজি হয়েছিল, অর্থাৎ তার মন প্রচুর খারাপ ছিল। তারপরে কি,
সে কি করলো, সে পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, শুকনো রাখার জন্য, বিছানায় জল পড়ছে তো বিছানাটাকে শুকনো রাখার জন্য সরালো। এটা 4 নম্বর গেল। 5-এ ওই দিন রাত্রে ভোলানাথ বেরিয়েছিল, তাহলে ভোলানাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, তাকে খুঁজতে বেরিয়েছিল। তারপরে নিশ্চয়ই ভোলানাথ দেখলো, খুঁজতে বেরিয়ে তারপরে দেখলো একটা জন্তুকে, তাহলে ভোলানাথ সো অ্যান অ্যানিম্যাল হার্ডেল এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, বৃদ্ধ মহিলার মোড়ে। আর থার্ড যে অ্যাক্টিভিটি রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন দিয়ে, হোয়াট ডু ইউ থিঙ্ক would Bholenath's reaction if he knew that the animal huddled in the dark was actually a tiger? ভোলেনাথের যে প্রতিক্রিয়াটা কি হতো যদি সে জানতো যে ওটা প্রকৃতপক্ষে বাঘ, তখন কি ও কি রকম তার প্রতিক্রিয়া হতো বলে তুমি মনে করো? তো নিশ্চয়ই সে ভয় পেয়ে দৌড়ে পালাতো, এটা হতে পারে। তো এটা আমরা নিজেরা, এটা তোরা লিখে আমাকে দেখাস। তো তো আমরা কি ভাবতাম যে আই থিঙ্ক ভোলেনাথ উড বিকাম ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দেয়ার, ভয় পেয়ে যেতে এবং দৌড়ে পালাতো, এটা হতে পারে আমার বোধ হয়। আচ্ছা, তো এটা তোরা পড়ে আসিস, পরের দিন আমরা এর পরের পার্টটা করব। আমরা যেটা পড়ছিলাম যে ক্লাস 6-এর যে লেসন 1টা, ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, তো এর যে ফার্স্ট পার্টটা আমরা পড়ে নিয়েছি একদিন। তো আজকে আমরা যেটা পড়বো যে পরের পার্টটা কি বলছে, লেটস কন্টিনিউ দিয়ে রয়েছে, দেখ 10 পৃষ্ঠায়, তাই তো? এখান থেকে হবে তো। প্রথমে দেখ, তাহলে সে সেদিন ঝড়ের রাত্রে গাধা মানে তার যে গাধা খুঁজতে বেরিয়েছিল, ডাঙ্কি যেটা হারিয়ে গেছিল, সে এবার দেখতে পেয়েছিল কোনো একটা জন্তুকে জড়সড় হয়ে বসে রয়েছে, তাই তো? তারপরে কি হলো ব্যাপারটা দেখ, দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলেনাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট, ওই তো আমার গাধাটা বসে রয়েছে, দেয়ার ইজ, ওই তো আমার গাধা। ভোলেনাথ শাউটেড, চিৎকার করে উঠলো, অর্থাৎ হঠাৎ যেন খুঁজে পেয়ে গেলে কোনো প্রিয় জিনিসকে, ওই তো আমি পেয়ে গেছি। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং সে বাঘটার দিকেই গাধা ভেবে দৌড়ে গেল। অ্যান্ড গ্র্যাবড ইট, তাকে পাকড়াও করলো এবং তাকে ধরে ফেলল, বুঝতে পেরেছিস? অর্থাৎ সে একটা ভুলবশত নিজের গাধা ভেবে বাঘটার দিকে দৌড়ে গেল এবং তাকে ধরে ফেলল। তো এখানে যে কোটেশন সাইনের ভেতরে যে বাক্যটা আছে, নিশ্চয়ই কোন ধরনের বাক্য? দেয়ার ইজ মাই ডাঙ্কি, এক্সক্লামেটরি সেন্টেন্সে। এবার ভোলেনাথ শাউটেড, যে এটা শাউটেড মানে জোরে চিৎকার করা, এটাই হচ্ছে কিন্তু এখানে ভার্ব। তাহলে ভোলেনাথ চিৎকার করে বললো ওই তো আমার গাধা, এবং দৌড়ে গেল তাকে ধরার জন্য। হি পুলড দ্য টাইগার্স ইয়ার, সে কি করলো, বাঘের কানটাকে ধরে টানা শুরু করলো। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, বাঘের কানগুলো ধরে টানলো। কোন টেন্সে রয়েছে বাক্যটা? হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, পুলড মানে টানা, পাস্ট ইনডেফিনাইট। তো তোরা অনেক সময় দোকানে কিনতে গেলে দেখবি অনেক জায়গায় দরজায় লেখা থাকে না পুল, আবার কোনো জায়গায় লেখা থাকে পুশ, তখন দরজার বাইরের দিকে লেখা থাকে দেখবি পুশ, ধাক্কা দিয়ে ঢুকতে হবে। আর দেখো দোকানের ভেতর দিক দিয়ে বেরোনোর সময় কাঁচের জানলা হোক বা দরজাতে দেখবি লেখা থাকে পুল, অর্থাৎ টানো, এরকম লেখা থাকে, তোরা দেখেছিস। তাহলে পুল মানে কি? টানো। তাহলে টানলো, তাহলে এখানে সে ভোলেনাথ তার বাঘটা কান ধরে টানছি। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, তো চল এই অলস গাধা কোথাকার, চল, আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, তোর আমি কপালে খুব দুঃখ আছে, অর্থাৎ চল তোকে দেখাচ্ছি মজাটা। অর্থাৎ গাধাটাকে, নিজের গাধা তো তার প্রিয় পশু, তাকে সে এভাবে বলছে তুই আজকে এখানে যাসনি, এত মানে অলস গাধা যেখানে পড়ে রয়েছিস, ঝড় হচ্ছে, তো চল আমি তোকে দেখাচ্ছি আজকে মজাটা, এরকম বলল। তো এটাও একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপরে দেখ, দি টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘটা সত্যি এখন ভয় পেয়ে গেল। তাহলে এটা কোন টেন্সে রয়েছে? দি টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, ফার্স্ট ইনডেফিনাইট এবং প্যাসিভ ভয়েসে রয়েছে। এই যে ওয়াজ রয়েছে এবং ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে ভীত হওয়া, ফ্রাইটেন্ড ফার্স্ট থার্ড মানে ভার্বের 3 নম্বর রূপ, ফ্রাইটেন্ড, অর্থাৎ এটা ফার্স্ট ইনডেফিনাইটের প্যাসিভ ভয়েস রয়েছে, বোঝা গেছে? আচ্ছা, তো বাঘটা ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ, হি থট, বাঘটা ভাবলো কি এটা বোধহয় সেই ভয়ঙ্কর যে ড্রিপ জন্তুটা। দিস মাস্ট বি, তাহলে মাস্ট শব্দটা দিয়ে এটা অনুভূতি ব্যবহার করা হয়েছে, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, এবং মডেল অক্সিলারি ভার্বের পরে দ্যাট সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যেহেতু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বি বসে গেছে। আচ্ছা, তাহলে এটা ভয়ঙ্কর জন্তুটা টেরিবল সেটা। ভোলেনাথ ড্র্যাগড দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্ট্রুডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট। ভোলেনাথ কি করলো?
তাকে টেনে টেনে নিয়ে গেল এবং তাকে কোথায় রাখলো, বাড়ির পাশে একটা যে গাছে তাকে শক্তিশালী ট্রুডি রোপ মানে শক্তিশালী একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখলো বাড়ির পাশে একটা গাছে। তাহলে ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম অ্যান্ড কেপ্ট হিম টাইড বাই এ স্টুডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হাট। তাকে টানতে টানতে নিয়ে গেল এবং তার বাড়ির পাশে যে একটা গাছে তাকে শক্তিশালী একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখলো। এরপরে কি হচ্ছে, ইন দ্য মর্নিং, ভোর হয়ে গেছে, এটা তো ঘটনাটা রাত্রে হয়েছে। ইন দ্য মর্নিং, সকালে কি হচ্ছে, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। ভোরবেলা তার ভোলেনাথের স্ত্রী যখন ঘর থেকে উঠলো, মানে ঘুম থেকে উঠে যখন দেখে যে একটা বাঘকে গাছে বাঁধা রয়েছে, সে তখন ভয়ে জোরে চিৎকার করে উঠলো। স্ক্রিমড মানে কি, ভয়ে চিৎকার করে ওঠা, জোরে চিৎকার করে ওঠা। স্ক্রিমড ইন ফিয়ার মানে ভয়। তো এরপরে হচ্ছে হিয়ারিং হার, এই চিৎকার শুনিয়া, হিয়ার ভার্বের সঙ্গে আইজি যোগ করা আছে, এটা কি না পার্টিসিপেল করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে হিয়ারিং হার, শুনিয়া তাকে, অর্থাৎ তার চিৎকার শুনেই, দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, সমস্ত প্রতিবেশীরা ঘরের বাইরে বেরিয়ে এলো। প্রতিবেশীরা কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের কুঁড়ে ঘর থেকে সব বেরিয়ে ছুটে এলো। কি ঘটেছে দেখা যায়, ভোলেনাথ ওয়াজ স্লিপিং, তখন ভোলেনাথ ঘুমাচ্ছিল। এটা কোন টেন্সে রয়েছে বল, ভোলেনাথ ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ রয়েছে আর স্লিপ ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো, বুঝতে পেরেছিস। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, সমস্ত মানুষেরা যেন বিভ্রান্ত হয়ে গেছে, কি করে বাঘটাকে এখানে কে বাঁধলো, কি ব্যাপার, কি ঘটেছে। সবাই, সমস্ত মানুষেরা যারা বেরিয়ে এসেছিল কুঁড়ে ঘর থেকে, সবাই এখন বিভ্রান্ত হয়ে গেছে। হু টাইড দ্য টাইগার ইন দ্য ট্রি, কে গাছটাতে বাঘটাকে বাঁধলো। হু টাইড দ্য টাইগার, টাইড দিস টাইগার টু এ ট্রি, কোন ধরনের বাক্য নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এটা হচ্ছে অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি না ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, প্রশ্নমূলক বাক্য। তো আমরা দেখছি এখানেও কোটেশন চিহ্নের ভেতরে একটা প্রশ্নমূলক বাক্য রয়েছে। তাহলে কোটেশন চিহ্নের ভেতরে যে বাক্যগুলো থাকে আমরা তাকে বলি ডাইরেক্ট স্পিচ। সেই ডাইরেক্ট স্পিচ অ্যাসার্টিভও হতে পারে, ইন্টারোগেটিভও হতে পারে, আবার এক্সক্লেমেটরিও পড়েছি, এগুলো হতে পারে। তো ন্যারেশন চেঞ্জ শিখবো যখন, তখন এগুলো আমরা ভালো করে পড়বো। তো এরপরে কি হচ্ছে, তারা বললো কে গাছটাতে এভাবে বাঘটাকে বেঁধে রেখেছে। এ নেবার সেড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলেনাথই বলতে পারে। তাহলে এটা কোন টেন্সে রয়েছে, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, কোন কি টেন্সে রয়েছে বলতো, আই থিঙ্ক। তাহলে থিঙ্ক ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ আমার মনে হয় ভোলেনাথই বলতে পারে। I saw him last night dragging an animal through the storm, সেই বলছে যে আমি কালকে রাত্রে দেখেছিলাম, গতকাল রাত্রে দেখেছিলাম একটা পশুকে টানতে টানতে ও নিয়ে এসেছিল ঝড়ের রাত্রে। I saw him মানে সে যে বলছে সেই বলছে যে আমি দেখেছিলাম তাকে গত রাত্রে ড্র্যাগিং অ্যান অ্যানিমেল, ড্র্যাগ মানে টানা, টানতে টানতে আইএনজি করে এটাকে পার্টিসিপল ফর্ম করা হয়েছে। ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্টর্ম, সেই ঝড়ের রাত্রে একে টানতে টানতে নিয়ে আসতে আমি দেখেছিলাম। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট দিস মিস্টেক, ভোলেনাথ তখন ভাবছে বোধহয় আমি কোনো ভুল করে ফেলেছি, তখন সে ভাবছে যে সেও ভয় পেয়ে যাচ্ছে এটা স্বীকার করতে। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, অর্থাৎ ভোলেনাথও ভয় পেয়ে যাচ্ছে টু অ্যাডমিট দিস মিস্টেক, এটা যে একটা ভুল হয়ে গেছে এটা স্বীকার করতে সে এখন ভয় পাচ্ছে। না জানি সমস্ত গ্রামবাসীরা রেগে যায় যে কেন একে টেনে এখানে এসে বেঁধে রেখেছে, অর্থাৎ সে যেটা করেছে সেটাকে সে ভুল ভাবছে, এখানে বোঝা গেল। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, সবাই প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে, তুই বল কি করেছিস, কেন করেছিস এরকম, অর্থাৎ সবাই যেন ভোলেনাথের দিকে এমনভাবে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাচ্ছে, ভোলেনাথও ভয় পেয়ে গেছে। ইন দ্য মেন টাইম, ইতিমধ্যে কি হয়েছে, দ্য টাইগার ডিস্টার্ব, বাঘটা কিন্তু বেশ বিরক্ত অনুভব করেছে। অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, এত মানুষ দেখে বাঘটা এখন কনফিউজড হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। অ্যান্ড চিউড থ্রু দ্য রোপ, চিবিয়ে চিবিয়ে সেই যে শক্তিশালী দড়িটা দিয়ে বাঁধা ছিল সেটাকে কেটে দিয়েছে, দ্য রোপ, দড়িটাকে কেটে ফেলেছে। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, তারপরে কি করলো, এই জঙ্গলের দিকে দৌড়ে পালালো। তাহলে এই যে দেখ, কনফিউজড বাই দ্য পিপল, হ্যাড চিউড, এটা কোন টেন্সে রয়েছে, হ্যাড চিউড, এই যে ভার্বটা কোন ফর্মে রয়েছে, পাস্ট পারফেক্ট। চিউড মানে চিবিয়ে চিবিয়ে কাটা, হ্যাড চিউড, তাহলে পাস্ট পারফেক্টে রয়েছে। ইট র্যান অ্যাওয়ে টু জঙ্গলে পালিয়ে গেল। তারপর ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এটা কোন ধরনের বাক্য বা কি টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট, শুধু র্যান রয়েছে আর হচ্ছে এটা জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি করছে।
দি ভিলেজার্স ওয়ার রিলিভড, এখন গ্রামবাসীরা অনেকটা স্বস্তি পেল। অর্থাৎ বাঘ দেখলে যে কোনো লোক ভয় পাবে, সে যখন তাদের ঘরের কাছেই এসে গেছে তো আরো ভয় পাচ্ছিল, এখন বাঘটা যেই জঙ্গলে চলে গেল তো গ্রামবাসীরা অনেকটাই স্বস্তি পেল। বোঝা গেছে? রিলিভড, তাহলে ওয়ার রিলিভড এটা হচ্ছে কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে আছে, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে আছে। গ্রামবাসীরা যেন স্বস্তি পেল, অর্থাৎ এই বাঘটা চলে যাওয়ার ফলে স্বস্তিটা পেয়েছে। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলেনাথ এখন একটা সুযোগ পেয়েছে, তার সেই যে নিজেকে তার গর্ববোধটাকে মানে দেখানোরটা একটা সুযোগ পেয়ে গেছে। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, অর্থাৎ নিজের সম্পর্কে গর্ববোধ করে বলার ব্যাপারে সে একটা এখন সুযোগ পেয়ে গেছে, যে দেখলো একটা সুযোগ এসছে, বাঘটা চলে গেছে, আর কোনো ভয় নেই। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, আমি এটা হচ্ছে আমি কালকে ওকে যে বাঘটাকে ধরেছিল বলছে, ওটা আমি ধরেছিলাম, এটা বলছে। ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, গত রাত্রে আমিই ধরেছিলাম বাঘটাকে, অর্থাৎ আমার এত সাহস। আই ইভেন পুলড ইটস ইয়ার, আমি এমনকি তার কান ধরেও টেনে নিয়ে এসেছিলাম, তাহলে পুলড পাস্ট টেন্স রয়েছে, সিম্পল পাস্ট টেন্স। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, সমস্ত গর্ববোধ সহকারে এটাকে সে ঘোষণা করলো, আমি করেছিলাম এগুলো, এই বাঘটাকে টেনে আমি এনেছিলাম। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ বেভার, সবাই চমকে উঠলো তার এই সাহসিকতা দেখে, সবাই চমকে উঠলো, কি রে একটা বাঘকে কান ধরে সে টেনে নিয়ে চলে এসছে, এত সাহস ভোলেনাথের। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচড দ্য কিং, শীঘ্র এই যে খবরাখবর পৌঁছে গেল রাজার কাছে, সমস্ত এই ঘটনার খবরটা, ভোলেনাথ যে এইভাবে টেনে এনেছে এই ঘটনাটা রাজার কাছে পৌঁছে গেল খবর। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজাও অত্যন্ত প্রভাবিত হলো। এই যে ওয়াজ হাইলি ইমপ্রেসড, ওয়াজ ইমপ্রেসড এটাই কিন্তু প্যাসিভ ভয়েস রয়েছে, হাইলি কথাটা জাস্ট ঢুকে গেছে অ্যাডজেক্টিভ হিসাবে, মানে অ্যাডভার্ব হিসাবে। কিরকম প্রভাবিত হয়েছিল? অত্যন্ত প্রভাবিত হয়েছিল। রাজা এই খবরটা শুনে অত্যন্ত প্রভাবিত হলো। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ, সে কি করলো? ভোলেনাথকে কমান্ডার ইন চিফ অর্থাৎ সেনা প্রধান করে দিল, কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, রাজার যে সেনাবাহিনী ছিল তার প্রধান করে দিল একেবারে। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, ভোলানাথ এবং তার স্ত্রীকে একটা বিশাল বড় ঘর দেওয়া হলো রাজার পক্ষ থেকে, সেখানে তারা এখন বসবাস করবে। অর্থাৎ ভোলেনাথের এই গর্ব অর্থাৎ এই যে সাহসিকতার খবরটা রাজার কাছে পৌঁছে গেছে, এখন রাজা তাকে সেনা প্রধানও করে দিয়েছে এবং তাকে একটা বড় ঘরও দিয়েছে। বোঝা গেছে তো কিভাবে ঘটনাটা ঘটে গেল? তো এর পরের দিন আমরা অ্যাক্টিভিটিগুলো করব আর পরের পড়াটা আমরা পড়ব। বোঝা গেছে? তো এইটা পর্যন্ত আজকে থাকুক। আমরা আজকের যে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ডিপ চ্যাপ্টারটার শেষ পার্টটা আলোচনা করব আজকে। তো এখানে আমরা আগের দিন জেনে গেছি যে তার হচ্ছে যে অ্যাক্টিভিটিগুলো করেছিলাম এবং ভোলেনাথ কিভাবে হচ্ছে যে সেখানে পুরস্কৃত হয়েছিল বা তাকে হচ্ছে তার স্ত্রীর ঘটনাগুলো গ্রামবাসীদের ঘটনাগুলো এগুলো সব জেনেছিলাম। তো আজকে আমরা যেটা পড়ছি দেখ, লেটস কন্টিনিউ দিয়ে যেটা পরের পার্টটা শেষ পার্টটা রয়েছে সেটা একটু আগে পড়ে নিই, তারপরে আমরা হচ্ছে অ্যাক্টিভিটিগুলো করব। তো কি রয়েছে একটু দেখ, লেটস কন্টিনিউ দিয়ে রয়েছে, খেয়াল কর বইটা একটু খেয়াল করবি সবাই। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, সেই যে ঘটনাটা ঘটে যাওয়ার পরে কয়েক মাস পরে, অর্থাৎ সেই রাত্রে যে সন্ধ্যার ঘটনাটা ঘটে যাওয়ার কয়েক মাস পরে, নিউজ কেম দ্যাট এ নেইবারিং কিং হ্যাড ডিক্লেয়ার্ড ওয়ার, যে একটা খবর ছড়িয়ে গেল যে পাশের দেশের রাজা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এটা কোন টেন্সে রয়েছে আগে বল। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, এটা একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি হচ্ছে পার্ট। নিউজ কেম দ্যাট, খবর এসে পৌঁছালো যে, তাহলে কেম এটা একটা পাস্ট টেন্সে রয়েছে, নিউজ কেম দ্যাট, তাহলে এটা পাস্ট সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এবং পরের পার্টটা বাক্যে যে দ্যাট দিয়ে যে পরের ক্লজ পার্টটা রয়েছে, এ নেইবারিং কিং হ্যাড ডিক্লেয়ার্ড ওয়ার, হ্যাড ডিক্লেয়ার্ড এটা কোন টেন্সে? হ্যাঁ, হ্যাজ ডিক্লেয়ার্ড, আক্রমণ করে দিয়েছে, তাহলে হ্যাজ ডিক্লেয়ার্ড, হ্যাজ আছে আর মূল ভার্বের 3 নম্বর রূপ আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যের সামনের পার্টটা পাস্ট টেন্সে থাকলেও পরের পার্টটা পাস্ট পারফেক্টে হয়েছে। খবর মানে জানা গেল, একটা খবর এসেছিল যে পাশের দেশে রাজা আক্রমণ করে দিয়েছে। বোঝা গেল? তো ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড এট দ্য রয়্যাল কোর্ট, ভোলেনাথ এবং তার যে রাজা, গ্যাদার্ড মানে কি? জমায়েত হলো। এবারে আক্রমণ করে দিয়েছে, সবাই একটা আলোচনা করে কি সিদ্ধান্ত নেবে সেই জন্য গ্যাদার্ড এট দ্য রয়্যাল কোর্ট, অর্থাৎ রাজ দরবারে সবাই জমা হলো।
রয়্যাল কোর্ট মানে রাজদরবার। দ্য কিং টোল্ড ভোলেনাথ, যে রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হচ্ছে আমাদের যে সেনাবাহিনীর সেনাপ্রধান। আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমার উপর বিশ্বাস রাখি, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, যে তুমি তোমার কর্তব্য পালন করবে, আমাদের দেশকে সুরক্ষিত করে তুমি তোমার কর্তব্য পালন করবে। আই এন্ট্রাস্ট ইউ, আমি বিশ্বাস রাখি তোমার উপর যে তুমি তোমার কর্তব্য যথাসাধ্য পালন করবে আমাদের দেশকে সুরক্ষিত রেখে। বোঝা গেছে? এগুলা যে কোটেশন সাইনের ভেতরে রয়েছে, এগুলো আমরা কি বলেছি আগের দিন, যেটা ডাইরেক্ট স্পিচ। এগুলো যখন আমরা ন্যারেশন চেঞ্জ শিখবো, তো কমা কোটেশন উঠিয়ে দিয়ে কিভাবে করতে হয় তার নিয়ম রয়েছে। তো সেই যে কোটেশন সাইনের ভেতরে যে বাক্যগুলো আছে, সেটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অপটেটিভ, তার উপর ভিত্তি করে নিয়ম আমরা শিখবো পরপর। তো এরপরে দেখ, ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার, ভোলেনাথ হতাশ হয়ে ঘরে ফিরলেন, কারণ সে তো প্রকৃতপক্ষে যুদ্ধ করতে পারবে কিনা তার সন্দেহ ছিল। সে তো একটা ভুলবশত সেনাপ্রধান হয়ে গেছে, তাই তো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, কারণ কি, যে আমি তো জানি না কিভাবে ঘোড়ায় চড়তে হয়, তাই জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, অসহায়ভাবে যেন তার স্ত্রীর কাছে বলছে যে আমি তো ঘোড়ায় চড়তেই জানি না, যুদ্ধ কি করব। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, যে 8,000 জন যে বিপরীত দলের সৈন্য এখানে জমায়েত হয়েছে, তার বিরুদ্ধে আমি লড়াই করব কি করে, আমি তো ঘোড়ায় চড়তেই জানি না। অর্থাৎ সে স্ত্রীকে এসে হতাশার সুরে বলছে আমরা তো বেশ ভালোই ছিলাম, যে আমাদের রাজপ্রাসাদ দেওয়া হয়েছিল থাকার জন্য, কিন্তু এখন শত্রুপক্ষ আক্রমণ করে দিয়েছে, রাজা এখন আমাকে ডেকে বলছে যে তুমি তো সেনাপ্রধান রয়েছো, তুমি দেখো ব্যাপারটা একটু কি করে আমাদের দেশকে বাঁচানো যায়, এবং আমি তোমার উপর বিশ্বাস রাখি। তো ঘর ফিরে এসে একটু হতাশ হয়ে ফিরেছে, কারণ সেটা পারবে কিনা, প্রকৃত যোদ্ধা নয় সে, এবং স্ত্রীকে কথাগুলো বলছে যে আমি তো ঘোড়ায় চড়তেই জানি না, 8,000 সৈন্যের বিরুদ্ধে আমি যে বর্ডারে লড়বো কি করে। এরপর দেখ, ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সে, ভয় পেও না, তার স্ত্রী বললো। স্ত্রী সাহস যোগায়, যদি সেরকম স্ত্রী হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছি ভোলানাথের স্ত্রী তাকে সাহস যোগাচ্ছে যে ভয় পেও না, আমি রয়েছি। আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো, আমি তো রয়েছি, আমি তোমাকে বেঁধে দেবো। বুঝতে পেরেছিস? অর্থাৎ তার স্ত্রী রয়েছে, যেন হেল্প পাচ্ছে সে, আর যাদের স্ত্রী নেই তারা কিছু হেল্প পাচ্ছে না। আই উইল টাই ইউ টু দ্য হর্স, তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো। ইন দ্য মর্নিং, সকালে কি হলো, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, সকালে কি হলো, ভোলেনাথের জন্য একটা যুবক তরতাজা ঘোড়া পাঠিয়ে দিয়েছে। স্ট্যালিয়ন মানে কি, যে তেজি ঘোড়া। সে সেনা নায়ক একেবারে, তার জন্য তো ভালো ঘোড়া দরকার না, বুড়া মার্কা একটা ঘোড়া নিয়ে এলে হবে? তো সেনা প্রধান সে আগে দৌড়াবে, তার জন্য রাজা একটা তেজি ঘোড়া পাঠিয়ে দিয়েছে স্ট্যালিয়নকে। ভোলেনাথ গট আপ গ্লুমলি, দ্রুত উঠে পড়লো তার উপরে, অন দ্য হর্স, ঘোড়ার উপরে দ্রুত উঠে পড়লো। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু উইথ এ রোপ টু ইট, অর্থাৎ তার স্ত্রী কি করলো, ঘোড়াটার সঙ্গে তাকে মানে সুরক্ষিত করে বেঁধে দিল, যাতে করে পড়ে না যায় তার স্বামী, তার যে প্রিয় স্বামী যাতে পড়ে না মারা যায়, তাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিল ঘোড়ার উপর। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল, এরকম অস্বস্তি করে টাইট করে বেঁধে দেওয়ার ফলে কি হয়েছে, ঘোড়া কিন্তু তার একটা মানে স্বাচ্ছন্দ্য অনুভব করছে না, তার অস্বস্তি লাগছে যে টাইট করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। দি হর্স ডিড নট লাইক দ্য ফিল, এই যে তার যে অনুভবটা, অর্থাৎ টাইট করে বেঁধে দেওয়ার ফলে তার একটা অস্বস্তি অনুভব হচ্ছে। দ্য টাইট রোপ ইট রেয়ার্ড সাডেনলি, হঠাৎ সে কি করলো, তার যেই অস্বস্তি অনুভব হয়েছে, ঘোড়াটা দু পায়ের উপর ভর দিয়ে একেবারে জাম দিয়ে উঠেছে, সাডেনলি, অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, যেন একেবারে পাগলের মতো দৌড়াতে শুরু করে দিয়েছে। ঘোড়াটা এমনভাবে তাকে বেঁধে দেওয়ার ফলে কি হয়েছে, তাকে পাগলের মতো দৌড়াতে শুরু করে দিয়েছে, জাম দিয়ে, দুর্দান্ত গতিতে। গ্যালপড মানে কি, একেবারে দুর্দান্ত গতিতে দৌড়াতে শুরু করে। ভোলেনাথ হাং ডেসপারেটলি অন টু হিজ মেইন, ভোলেনাথ কি করেছিল, তার ঘোড়ার কেশর ধরে কোনো রকম ভাবে যে ঝুলেছিল, ডেসপারেটলি, বুঝতে পেরেছিস? অর্থাৎ একেবারে ডেসপারেট, একেবারে হয়ে ঝুলেছিল, কোনো কিছু না পেয়ে ঝুলেছিল একেবারে তার কেশর ধরে। এরপরে রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, সে যখন দেখলো যে ঘোড়াটা তো সোজা শত্রুপক্ষের দিকে যাচ্ছে, সেইটা দেখেই সে কিন্তু ভয়ে এবার চিৎকার করা শুরু করে দিয়েছে। ঘোড়া দাঁড়াচ্ছে না, একেবারে সোজা একবার শত্রুপক্ষের দিকে ঘোড়া দৌড় লাগিয়ে দিয়েছে।
এবং এটা যখন বুঝলো ভোলেনাথ তখন সে কি ভয় চিৎকার করা শুরু করে দিয়েছে। দি হর্স কুড নট বি স্টপ, ঘোড়াকে থামানোই যাচ্ছে না। দ্য হর্স কুড নট বি স্টপ, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, ঘোড়াটাকে দাঁড় করানোই যাচ্ছে না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস, এই যখন দাঁড় করানো যাচ্ছে না ভোলেনাথ তখন দেখলো কি একটা বড় গাছ দেখতে পেল। লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস, তার অনেক ডালপালা আছে, এবং একটা বড় গাছ দেখতে পেল। হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ঝুলে আছে রাস্তার উপর। ঘোড়াটা যেই রাস্তায় দৌড়াচ্ছে সেই রাস্তায় দেখতে পাচ্ছে দূরে একটা গাছ রয়েছে, গাছটির অনেক ডালপালা শাখা পাশাখা ঝুলে রয়েছে রাস্তার দিকে। এবারে কি করেছে, অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, যখনই ঘোড়াটা দ্রুত বেগে সেই গাছটা নিচ দিয়ে চলে যাচ্ছিল, ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুলড হিমসেলফ ফ্রি, তখনই কি করলো ভোলেনাথ নিজেকে মুক্ত করার জন্য সেই গাছের ডালপালাকে আঁকড়ে ধরার চেষ্টা করলো, যাতে করে কোন রকম ঘোড়া থেকে সে পরিত্রাণ পায়। বুঝতে পেরেছিস? বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে, কিন্তু কি হলো, গাছের ডালগুলো সব ভেঙে গেল, যেটা ধরে নিয়েছিল ডালটাই ভেঙে গেছে। ইন হিজ হ্যান্ড, ভেঙে হাতে থেকে গেছে। দ্য হর্স হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প, এখন ঘোড়াটা কি করেছে, সোজাসুজি গিয়ে শত্রুপক্ষের সৈন্য দলের শিবিরে ঢুকে গেছে। হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প, কোন টেন্সে রয়েছে? দ্য হর্স হ্যাড এন্টার, পাস্ট পারফেক্ট, হ্যাড রয়েছে আর এন্টার্ড রয়েছে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। দ্য এনিমি ক্যাম্পে ঢুকে গেল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড, যখন দেখলো যে একটা ঘোড়া এরকম ভাবে ঢুকে গেছে, সমস্ত শত্রুপক্ষের সৈন্যরা যে বিভ্রান্ত হয়েছে, বিস্মৃত হয়েছে, কি ব্যাপার, কি ঘটলো হঠাৎ। টু সি দ্য ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার স্ট্যালিয়ন, যখন দেখলো একটা যে বন্য প্রকৃতির একটা ঘোড়া মানুষ কি করেছে, হাতে ডালপালা নিয়ে হিংস্র একটা যে মানে ঘোড়ার উপর বসে চলে এসছে। ওয়েভিং ব্রাঞ্চেস, গাছের ডালপালা এরকম নাড়াতে নাড়াতে চলে আসছে। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করে যাচ্ছে, বাঁচাও বাঁচাও, এবং চিৎকার করে যাচ্ছে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, কিন্তু সৈন্যরা মানে শত্রুপক্ষের সৈন্যরা কিন্তু এই যে হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও, এই কথাটা আর শুনতে পেল না। তারা শুধু দেখছে কি, যে ডালপালা নাড়াতে নাড়াতে কেউ একজন বন্য প্রকৃতির মানুষ ঘোড়ার পিঠে বসে দৌড়ে আসছে, ছুটে আসছে। এনিমি সোলজার্স কিন্তু সেই তার প্রকৃত কথাগুলো শুনতে পায়নি, যে ভোলেনাথ প্রকৃতপক্ষে সাহায্য চাইছে, বাঁচাও বাঁচাও, সেটা শুনতে পায়নি। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, সেই শত্রুপক্ষের সৈন্যগুলো অত্যন্ত ভয় পেয়ে গেল। স্কেয়ার্ড মানে কি, ভয় পেয়ে গেল, এরকম হঠাৎ একটা দেখে ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কেম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, তারা কি ভাবলো, এ বোধহয় কোনো বীর যোদ্ধা যে একা হাতে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একাই চলে এসেছে। তাহলে দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র, এই বোধহয় কোনো হচ্ছে একজন মহান যে ওয়ারিয়র, বীর যোদ্ধা বোধহয় একা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করার জন্য, এতজন সৈন্যের সঙ্গে লড়াই করার জন্য একা চলে এসেছে, এটা তারা ভাবলো, এবং একা হাতে লড়াই করতে চলে এসেছে। এটা কোন ধরনের বাক্য, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অপটেটিভ না এক্সক্লামেটরি? এক্সক্লামেটরি, তার যে সাইন দেখে আমরা বুঝেছি। তারপরে দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, এবং শত্রুপক্ষের সেই সৈন্যরা কি করলো, ভয় তাদের উপর যেন চেপে বসলো, এবং তারা কি করলো, তৎক্ষণাৎ সেখানে লড়াই না করে তাদের সমস্ত উইদাউট পুটিং আপ এ ফাইট, কোনো লড়াই না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। শত্রুপক্ষ যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। অর্থাৎ ভোলেনাথকে দেখেই তারা একটু কাণ্ডকারখানা দেখে ভাবছে বিশাল ভয়ঙ্কর শক্তিশালী যোদ্ধা এসে গেছে একা লড়াই করার জন্য, তো ভয়ে শত্রুপক্ষের সৈন্যরা দৌড়ে পালিয়ে গেছে, এমন তাদের ভয় চেপে বসেছে। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, শীঘ্রই কি হলো, এই যে ভোলেনাথের যে জয়ের খবরটা শীঘ্রই ছড়িয়ে গেল, যে ভোলেনাথ একা পৌঁছে গিয়ে শত্রুপক্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। এভরিওয়ান ওয়াজ অ্যামাজড, সবাই কি হলো, বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল। দ্যাট হি হ্যাড ডিফিটেড হিজ স্টেট অল হিম বাই হিমসেলফ এগেইনস্ট 8000 এনিমি সোল্ডার। হি হ্যাড ডিফেন্ডেড, অর্থাৎ সবাই জেনে গেল যে ও একা মানে বাঁচিয়ে দিয়েছে আমাদের রাজ্যটাকে, অর্থাৎ শত্রুপক্ষের আক্রমণ থেকে ডিফেন্ড করে দিয়েছে, প্রতিরক্ষা করে দিয়েছে, মানে রক্ষিত করে দিয়েছে। 8000 সৈন্যের বিরুদ্ধে একা করে দিয়েছে সবকিছু। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, একটা লোকসভার অনুষ্ঠান ডেকে রাজা তাকে পুরস্কৃত করে দিল। বুঝা গেল, সেরিমনি, বৃহৎ অনুষ্ঠান করে লোক জমায়েত করে তাকে সেখানে সম্বর্ধনা দিয়ে তাকে পুরস্কৃত করে। ভোলেনাথ বিকাম এ লেজেন্ড, ভোলেনাথ কিংবদন্তি হয়ে গেল, তার নাম পুরো রাজ্যে ছড়িয়ে গেল, বীর যোদ্ধা একজন। তাহলে
প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ এই যোদ্ধার পেছনে তার মূল দায়ী কে ছিল? তার স্ত্রী ছিল, কিন্তু তাকে বেঁধে দেওয়ার শক্তিটা জগিয়েছিল। যে সে যদি তাকে এই শক্তিটা না জোগাতো, যে আমি আছি তোমাকে বেঁধে দেবো, তাহলে সেটার মূল কাণ্ডারি কে হলো? তার স্ত্রী তাকে এটা সাহসটা দিয়েছিল বলে, ঘোড়ার উপরে বেঁধে দিয়েছিল বলে। সে যাই হোক তো সে কাজটা করেছিল। তো সে যাই হোক, ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ। কিন্তু এই যে সমস্ত কিছু, এই ভোলেনাথের যে লেজেন্ড হওয়ার পেছনে মূল কাণ্ডারি কিন্তু ছিল সেই যে ছোট্ট ছোট্ট ড্রিপ ডেপ আওয়াজটা। যেই আওয়াজটার জন্য একটা বড় বাঘ ভয় পেয়ে গেল। সেই বাঘটা ভয় পাওয়া থেকে শুরু করে সে কি করে কমান্ডার ইন চিফ হয়ে গেল, সেনাপ্রধান হয়ে গেল। সেই সেনাপ্রধান হয়ে গিয়ে যাওয়ার ফলে একটা ভয় থেকে তার স্ত্রীর সাহায্য নিয়ে কি করে পুরো রাজ্যকে একটা শত্রুপক্ষকে হারিয়ে দিয়ে এবং কিংবদন্তি হয়ে গেল। তাহলে অনেক অনেক কিংবদন্তি হওয়ার সুযোগ পাবি। বিভিন্ন পরিস্থিতি এমন তৈরি হয়ে যাবে, একজন দুর্বল ব্যক্তিও কিংবদন্তি হয়ে যেতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে খুব সাহসী বুদ্ধিমান ছেলেরা কিছু করতে পারছে না, একজন দুর্বল ছেলেও কিংবদন্তি হয়ে যেতে পারে তার সাহসের বলে, বুদ্ধির বলে। এটা তোরা ভালো করে পড়িস। এর পরের দিন আমরা হচ্ছে এর অ্যাক্টিভিটিগুলো করব, ঠিক আছে? যে চ্যাপ্টারটা আগের দিন পড়ে নিয়েছি, যে ভোলেনাথের কাণ্ড কারখানা, ঘোড়ার পিঠে চড়ে কি করে তার স্ত্রীর সাহায্য নিয়ে শত্রু দলকে হারিয়ে দিয়েছিল, তাই তো? সেটা আমরা আগের দিন জেনে নিয়েছি। তো এখানে আমরা আজকের যে ওর চ্যাপ্টারের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেইটা একটু আমরা করব। অ্যাক্টিভিটি 6 থেকে রয়েছে এখানে, বইটা একটু খেয়াল কর কি করতে হবে। আগে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়। কি করতে বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ টি লেখো সত্যের জন্য, ট্রু অর্থাৎ যেটা সত্য তার জন্য ট্রু টি লেখো, এবং ফলস যেটা মিথ্যা তার জন্য এফ লেখো। যে বাক্যটা স্টেটসম্যানটা মানে যে উদ্ধৃতিটা, স্টেটসম্যান মানে উদ্ধৃতি, আবার স্টেটসম্যান মানেও কি আবার রাজনীতিবিদও হয়। স্টেটসম্যান রাজনীতিবিদ, স্টেটসম্যান। আচ্ছা, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ দ্য ইয়োর অ্যান্সার। প্রত্যেকটা যে ট্রু বা ফলস লিখেছিস এর জন্য সাপোর্টিং সেন্টেন্স। সাপোর্টিং সেন্টেন্স মানে কি? যে সমর্থনকারী যে বাক্য, অর্থাৎ তুমি যেটা বলতে চাইছো যে সত্য না মিথ্যা, ও বাক্যটা পড়ে কোথা থেকে বুঝলে যে ওটা সত্য না মিথ্যা সেটা আমাদেরকে লিখতে হবে, সাপোর্টিং সেন্টেন্স। তাহলে শুধু ট্রু ফলস যদি তোদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স আর দেখা হবে না। সেই জন্য আগে ট্রু ফলস যদি ঠিক করিস তারপরে সাপোর্টিং সেন্টেন্সটা দেখা হবে, এটা কিন্তু খেয়াল রাখিস, বুঝা গেছে? তো প্রথম বাক্যটা যেটা রয়েছে দেখ। তো এই চ্যাপ্টারে আমরা শেষের দিকে গ্রামাটিক্যাল পার্টটাও দেখবো, যেটা গ্রামার আলোচনা রয়েছে, যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর কালেকটিভ নাউন। তো এটাও আমরা আজকে আলোচনা করব। তো একটু অ্যাক্টিভিটির আলোচনা করিনি। ফার্স্ট যেটা রয়েছে, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। ভোলেনাথ জানতো না সে যে ঘোড়ায় চড়তে হয় কিভাবে। এটা সত্য না মিথ্যা? সত্য। তো সাপোর্টিং সেন্টেন্সটা তোরা নিজেরাই নিশ্চয়ই খুঁজবি, এখন টাইম আছে। আমরা সত্য মিথ্যার আগে জেনে নিই। দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। কি পাঠিয়েছিল? ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন পাঠিয়েছিল, তেজি ঘোড়াকে পাঠিয়েছিল, কিন্তু এখানে দেওয়া আছে কি? এলিফ্যান্ট। তাহলে এটা ফলস, বুঝে গেছে? অর্থাৎ রাজা প্রকৃতপক্ষে কি পাঠিয়েছিল? স্ট্যালিয়ন পাঠিয়েছিল, যে ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। এনিমি সোলজাররা কি মানে আনন্দ পাচ্ছিল, যে খুব সুখী হয়েছিল যে ভোলেনাথকে দেখতে পেয়ে এরকম ভাবে দৌড়াতে দৌড়াতে এসেছিল। তারা স্ক্রিমড ইন ফিয়ার, ভয়ে একেবারে চিৎকার করতে শুরু করে দিয়েছিল। এটা ফলস। তোরা নিশ্চয়ই লাইনগুলো খুঁজে এখানে লিখবি। তারপরে ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি, একক হাতে, অর্থাৎ একাই পরাজিত করে দিয়েছিল। এটা সত্য না মিথ্যা? সত্য। সেই তো শত্রু যদি ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় তাহলে এটা তার জয়েরই সমান। তাহলে এইখানে এটা সত্য। তো এগুলোর সাপোর্টিং সেন্টেন্সগুলো বই থেকে খুঁজে নিশ্চয়ই দিবি, বুঝা গেল? এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 7। কি রয়েছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। এই যে প্রশ্নগুলোর উত্তর দাও কমপ্লিট সেন্টেন্স, মানে কি? পূর্ণ বাক্যে উত্তর দিতে বলছে। ফার্স্ট প্রশ্নটা কি রয়েছে? হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসপায়ার। ভোলেনাথ কেন হতাশায় ভর্তি হয়ে গেছিল, অর্থাৎ হতাশায় তার মন ভরে গেছিল? কারণ কি? রাজা তাকে শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য তাকে আদেশ দিয়েছিল, যে তুমি তো হচ্ছে কমান্ডার ইন চিফ আমাদের সৈন্য দলের, তো তুমি আমাদের সমাজে রাজ্যটাকে নিশ্চয়ই ডিফেন্ড করবে, আমার বিশ্বাস রয়েছে। তাহলে এইটা কিন্তু তাকে ডিসপেয়ার করে দিয়েছিল। তাহলে কি বলবো? দ্য কিং হোয়েন দ্য, হ্যাঁ হোয়েন কি হোয়েন থেকে যাবে, সমস্ত ডব্লিউ শব্দগুলো থেকে যাবে। তো যেটা বলছিলাম, তো যখনই হচ্ছে কি হয় শুধুমাত্র হুটা হুম হবে, আর হুম থাকলে হু হবে, আর কি বাকি সব একই লিখে যাবে।
তাহলে হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসপেয়ার, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। প্রশ্নগুলো মানে বলে দিচ্ছি, তোরা পরের দিন খাতায় লিখে এনে আমাকে দেখাস, ঠিক আছে। আর কি, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল, তার যে সমস্যাটা পড়েছিল সেই সমস্যাটা থেকে বাঁচানোর জন্য তার স্ত্রী কিভাবে সাহায্য করেছিল। প্রথম তার সাপোর্ট করেছিল এবং তাকে ঘোড়াটার সঙ্গে টাইট করে বেঁধে দিয়েছিল, তাই তো। অর্থাৎ স্ত্রী তাকে আশ্বস্ত করে দিয়েছিল যে আমি আছি, এবং পরের দিন যখন ঘোড়াটা পাঠানো হয় তাকে দড়ি দিয়ে তার সঙ্গে শক্ত করে বেঁধে দিয়েছে। বুঝা গেছে? এটা তোরা লিখবি, ভালো করে লিখে আমাকে দেখাস খাতাটা। তাহলে ভোলেনাথ ওয়াইফ সিকিউরলি টাইট, তাকে যে নিরাপদভাবে বেঁধে দিয়েছিল টু ওভারকাম হিজ ট্রাবল, সেটা পরিত্রাণ করার জন্য বেঁধে দিয়েছিল। হোয়াট মেড এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড, কিটা শত্রুপক্ষকে ভয় পাইয়ে দিয়েছিল। যে একটা উইল লুকিং যে ম্যান কামিং টুয়ার্ডস দেম উইথ ব্রাঞ্চেস, হ্যাঁ একটা ফেয়ার স্টেলন, অর্থাৎ হিংস্র একটা স্টেলনের উপর বসে একজন যে মানুষ, ওয়াইল্ড লুকিং ম্যান হ্যাভিং ব্রাঞ্চেস উইথ ইন হিজ হ্যান্ড, তার হাতে যে ডালপালা নিয়ে এইভাবে দৌড়ে আসছে, এটাই তাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল। বোঝা গেছে? এটাকে ভালো করে লিখবি। ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড লিজেন্ডারি ক্যারেক্টার, তুমি কি মনে করো সত্যিকারে ভোলেনাথকে একটা কিংবদন্তি চরিত্র বলা যায়? ডু ইউ থিঙ্ক? আমরা কিন্তু এটা কিন্তু সত্যিকারে সে কিন্তু লেজেন্ড ছিল না, ভাগ্যের পরিহাসে কিন্তু সে হয়ে গেছিল। সে এমন একটা যেতে পড়েছিল একটা সিস্টেমে, সে কিন্তু একবারে রাজা হয়ে গেছে। এইরকম চক্রান্তের পরে অনেকে ভালো লোক খারাপ হয়ে যাচ্ছে, অনেক খারাপ লোক বা খারাপ অর্থাৎ কি দুর্বল লোক শক্তিশালী হয়ে যাচ্ছে, এইরকম ভাগ্যের পরিহাস। সেই জন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে সব দিকে। এরপরে এইখানে কিছু দেখ, আমরা যেটা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রথমে আসছি নাউন কাকে বলে। গ্রামারে তোরা পার্টস অফ স্পিচ পড়েছি, অর্থাৎ একটা বাক্যের ভিন্ন ভিন্ন অংশগুলো, যে অংশগুলো কোনোটা নাউনের মতো কাজ করে, কোনোটা প্রনাউনের মতো কাজ করে, সেগুলো অনুযায়ী প্রত্যেকটাকে 8 ভাগে রয়েছে আমাদের পার্টস অফ স্পিচ। তো কিছু কিছু শব্দ রয়েছে বা শব্দগুচ্ছ রয়েছে যেগুলো কি করে, নামের মতো কাজ করে, বিশেষ্য মতো কাজ করে। তো সেই নাউনের আবার ভাগ ছিল, সেই ভাগের মধ্যে আমরা এই যে পার্টে আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা আলোচনা করব, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে নাউন যে একটা পার্টস অফ স্পিচ রয়েছে, সেই নাউনের কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। গ্রামার বইতে আমরা দেখব যে যেগুলো রয়েছে, যে প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, এর বিভিন্ন ভাগগুলো রয়েছে, একটু বলে নিচ্ছি। প্রপার নাউন, তারপরে মেটেরিয়াল নাউন, তারপরে কমন নাউন, তারপরে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে কি কালেকটিভ নাউন। তো আমরা সাধারণত প্রপার নাউন, মেটেরিয়াল নাউন এইগুলো আমরা ক্লাস 5-এ পড়ে এসেছি। সেখানে এই প্রকার নাউনগুলোকে আমরা আরো দুভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল, আর হচ্ছে আনকাউন্টেবল, অর্থাৎ যেগুলোকে গোনা যায়, কোনগুলো গোনা যায় না, এই সমস্ত দিকগুলো আমরা পড়েছি। প্রপার নাউন যেগুলোকে কোনো জিনিসকে পার্টিকুলার তার নাম বোঝাচ্ছে, দেশ, কাল বা কোনো হচ্ছে মানুষের নাম, পাহাড় পর্বতের নাম, পার্টিকুলার নাউন। মেটেরিয়াল নাউন কি, কোনো বস্তুর নাম, মেটেরিয়াল, সোনা, রূপা, তামা, এগুলো। কমন নাউন কি, যে নাউনগুলো হচ্ছে কি উভয় নাম, কমন, সবার সর্বসাধারণ উদ্দেশ্যে বোঝানো হচ্ছে, কমন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেগুলো হচ্ছে, এটা আমরা আজকে আলোচনা করবো। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনগুলো হচ্ছে কি দু প্রকার হতে পারে। কোনো কিছু স্টেট অফ মাইন্ড বা স্টেট অফ বিইং কে বোঝায়। স্টেট অফ মাইন্ড মানে কি, মনের কোনো অবস্থাকে, অর্থাৎ যেগুলোকে আমরা ধরতে পারবো না, অনুভব করতে পারি শুধু, বুঝতে পেরেছি, যার যে ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। যেমন আমরা যদি বলি সুখ বা দুঃখ, এই যে কথাগুলো, এটা কিন্তু ফিজিক্যালি দেখতে পাচ্ছি কি এটা সুখ, ধরে নিচ্ছি হাত থেকে, আমার সুখ এসে গেল, বা দুঃখ ধরে নিতে পারছি কি, ওটা যেগুলোকে আমরা ফিজিক্যালি বুঝতে পারি। স্টেট অফ মাইন্ড একটা মনের অবস্থা, যেটা কিন্তু প্রকৃতপক্ষে ধরা যায় না। আর হচ্ছে কি একটা কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের দুটো হচ্ছে স্টেট অফ বিইং, স্টেট অফ মাইন্ড আর স্টেট অফ বিইং, এই দুটো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্টেট অফ মাইন্ড আর স্টেট অফ বিইং, অর্থাৎ কোনো কিছু অবস্থা, কোন মনের অবস্থা কিংবা কোনো কিছু বিশেষ, সেইগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে বলা হচ্ছে। তো এই অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হয় কি করে, কি দেখে বুঝবো যে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার কিছু কিছু আমরা সিম্বল দেখতে পাবো। যেমন কি বইতে তোদের এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখ, নেস যুক্ত করে কিংবা ডম যুক্ত করে
কিংবা কি অনেক সময় কি করা হচ্ছে হুড যুক্ত করে, শিপ যুক্ত করে যে সমস্ত শব্দগুলো পাবো, অর্থাৎ আমরা স্টেট অফ, এটা অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের দুটো জিনিসকে বোঝায়, স্টেট অফ মাইন্ড আর স্টেট অফ বিইং, কোনো কিছু হওয়াটাকে বোঝাচ্ছে। তো এখানে যে সমস্ত শব্দগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে তার শেষে আমরা অনেক সময় দেখতে পাবো কি হুড কথাটা, যেমন চাইল্ডহুড, শৈশব, তাহলে একটা জীবনের একটা সময়কালকে বোঝাচ্ছে, বা অ্যাডাল্টহুড অর্থাৎ কৈশোর অবস্থা, বা ওল্ডহুড বৃদ্ধ অবস্থা। তো এরকম হুড শব্দ যুক্ত পারে, কোনো সময় নেস কথাটা যুক্ত পড়ে। তারপরে আমাদের কখনো হতে পারে যে নেস কিংবা হতে পারে শিপ কথাটা যুক্ত পড়ে, SHIP শিপ কথাটা যুক্ত হতে পারে কখনো। তারপরে TY কথা একটা যুক্ত হয়ে হতে পারে, মেন্ট কথা একটা যুক্ত হতে পারে, MENT মেন্ট, কিংবা কখনো হতে পারে EY বা NY RY, এই সমস্ত বিভিন্ন যুক্ত হয়ে হতে পারে। তো এইগুলোর কিছু এক্সাম্পল বইতে দেওয়া রয়েছে, তোরা দেখ। যেমন দেখ এইগুলো কাইন্ডনেস, কিছু এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, এই অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা হয়, এই যে এগুলো আমরা থাকবে বাক্যের শব্দের শেষে বলছি, এগুলো কখনো কখনো অ্যাডজেক্টিভ থেকেও তৈরি করা হতে পারে, কোনো সময় নাউনের সঙ্গে এগুলো যোগ করেও তৈরি হতে পারে, কিংবা কি ভার্বের সঙ্গেও এই সমস্ত শব্দগুলো যোগ করে কিন্তু নাউন তৈরি করা হয়। কি বলছি বোঝা গেল? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যে শব্দটা বা আমরা 530টা পাবো, সেটা অনেক সময় যে অ্যাডজেক্টিভ জাতীয় শব্দর সঙ্গেও থেকে আমরা পেতে পারি, অ্যাডজেক্টিভ যেগুলো গুণ বোঝায় সেই রকম শব্দের সঙ্গে কিছু যোগ করেও আমরা তৈরি করতে পারি। কিংবা হচ্ছে কি আমরা যে কমন নাউন্সগুলো রয়েছে, নাউন অর্থাৎ কমন নাউনগুলোর সঙ্গে এগুলো যুক্ত করেও আমরা এগুলো পেতে পারি। কিংবা হতে পারে কি কোনো ভার্বের সঙ্গেও যুক্ত করে আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি। কি বলছি বোঝা গেল? বইতে তোদের এটা রয়েছে, ভালো করে তোরা অ্যাবস্ট্রাক্ট নাউনের চ্যাপ্টারটা গ্রামার বইতে পড়িস। এরপরে কিছু অ্যাক্টিভিটি 8B তে রয়েছে, কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে হবে। এগুলো নিশ্চয়ই তোরা করবি। ডার্ক থেকে কি হবে? ডার্কনেস। অ্যামাজ থেকে কি হবে? অ্যামাচমেন্ট, তাহলে এই MENT যোগ করে করা হচ্ছে। কিংবা কনফিউজ থেকে কনফিউশন, SION যোগ করে করা হচ্ছে। কিংবা অ্যাডাল্টহুড, ডিস্টারবেন্স, কিংবা সুইটনেস, NESS, এগুলো যোগ করে করা হচ্ছে। তো এইরকম ভাবে এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটা নাউন যেটা আমাদের এই চ্যাপ্টারের আলোচনার বিষয় রয়েছে, একটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি? দলগতকে বোঝাবে, দলকে বোঝাবে এক একটা। যেমন আমরা বলি গ্রুপ, আমাদের গ্রুপটা খুব ভালো। কিংবা হচ্ছে যে আমাদের টিম, তাহলে এই সমস্ত কিছু শব্দ, আর্মি, এই সমস্ত শব্দগুলো হচ্ছে কিন্তু কিছু কালেকশনকে বোঝাচ্ছে, কিছু লোকের একটা কালেকশনকে। গ্রুপ, এ গ্রুপ অফ পিপল গ্যাদার, একদল মানুষ জমায়েত হয়েছিল। তাহলে এই গ্রুপ শব্দটা তো হার্ড, ব্রাঞ্চ, এক গুচ্ছ হচ্ছে ফুলের তোড়া, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তাহলে এইরকম কিছু শব্দগুলো যেগুলো দলগতভাবে কিছুকে বোঝাচ্ছে, সমষ্টিগত কিছুকে, তাহলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন বলে বলা হচ্ছে। তো এইগুলো তোরা হচ্ছে গ্রামার বই দেখে আরো ভালো করে পড়বি। আমাদের এইটা হচ্ছে আজকের মোটামুটি আলোচনাটা এখানে রাখলাম। তো এখানে আরো তোরা এখানে পাবি হচ্ছে কিছু কালেকটিভ নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউনগুলো রয়েছে, তোরা এটা সব দেখিস। বোঝা গেল? আজকে আমরা এখানে রাখছি।